অন্যভাবে উপদেষ্টাদের সঙ্গে, দুজন উপদেষ্টার সঙ্গে, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আপনার আরেকজন উপদেষ্টা, তার সঙ্গে আইন উপদেষ্টা। আহ, আইন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর কি। তো এছাড়া তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎকার চাননি। ফলে স্পষ্ট ভাষায় কিন্তু এটা ভারতের থেকে একটা মানে বার্তা যে ভারত চায় একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, সেটা তারপরে বাংলাদেশের মানুষ যাকে চাইবে। দুই, আহ এর পরেও দেখেছেন আপনি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং যেটা আমি শুনেছি যে ভারতে আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে যে উৎসব হয়ে থাকে, সেই উৎসবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এখনো দেখিনি যে প্রণয় বর্মা বা হাই কমিশনার জামায়াতের সঙ্গে দেখা করছেন, কিংবা উপদেষ্টাদের কারোর সঙ্গে দেখা করেছেন কি করেননি এখনো আমি জানি না সেটা। হয়তো আনুষ্ঠানিক নিমন্ত্রণ হয়তো করতেও পারেন, কিন্তু তারেক রহমান কাছে বিএনপি চেয়ারম্যান হওয়ার পর তার সঙ্গে গিয়ে দেখা করা, এটা ভারতের দিক থেকে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক বার্তা, আপনি যদি বলেন তো নিশ্চিত রাজনৈতিক বার্তা আছে। আম, আমরা তো এটাও শুনেছি রয়টার্সের খবর অনুযায়ী যে জামায়াতের আমির ডাক্তার শফিক রহমানের সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন এবং সেটি গোপন রাখার কথা বলা হয়েছিল। আহ সেই কূটনৈতিক দুইজন গোপন রাখতে বলুক অথবা জামাতের আমির গোপন রাখুন, যেভাবে হোক বিষয়টা গোপন ঠেকেছিল। এই যে গোপনে বৈঠক জামাতের আমিরের সঙ্গে ভারতের বিশেষ কোনো প্রতিনিধির, এটি কি মিন করে? দেখুন, এটা তো জামায়াতের পক্ষ থেকে, দেখবেন জামায়াতের আমির যখন সময়টা দেখবেন কখন তিনি এটা বলছেন, তিনি রয়টার্সকে ডেকে বলছেন, অবশ্যই এটা ক্রেডিবল সংবাদ সংস্থা, তাকে ডেকে, এবং তাকেই যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, দিয়ে এই কথাটা বলতে চাইছেন যখন মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা কোনো রাজনৈতিক যোগসূত্র তৈরি হচ্ছে। ফলে তিনি বোঝাতে চাইছেন বা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে একটা বার্তাও দিতে চাইছেন যে ভারতের সঙ্গে আমার যোগাযোগ আছে, মানে শুধু একা বিএনপি নয়, মানে আমিও আছি আর কি, মানে আমার সঙ্গেও যোগাযোগ আছে বা আমাদের সঙ্গেও যোগাযোগ আছে। যে কূটনীতিবিদের কথা বলা হচ্ছে, আমার মনে হয় না খুব বড় ধরনের কোনো কূটনীতিবিদ দেখা করেছে তার সঙ্গে। হুম, তিনি যখন অসুস্থ ছিলেন, শারীরিক কুশলতা জানার জন্য হয়তো অধস্তন দুজন কূটনীতিবিদ যারা মিশনে হয়তো আছেন, আমি জানি না, তারা ভারতের এখন রয় মানে গোয়েন্দা সংস্থারও লোক থাকেন মিশনে, তাই সেই গোয়েন্দা সংস্থার লোকের সঙ্গে দেখা করেছেন কিনা আমি জানি না। তবে এখন কে তার নাম মানে জানা যায়নি। তার উচিত ছিল যে হুম, তিনি যখন এই কতটুকু বলে দিলেন, মানে আর গোপন কি থাকলো, গোপন তো কিছু থাকলো না, তিনি বলাতেই হুম, সবাই হুম। জানতে পারলো যে ভারতের দুইজন গোয়েন্দাও দেখা করেছেন, গোয়েন্দা নয় সরি কূটনীতিবিদ, আমি জানি হুম, হুম। গোয়েন্দা, তো আচ্ছা। গোয়েন্দারা দেখা করেছেন। তো তারা গিয়ে দেখা করে তার শারীরিক কুশল খবর নিয়েছে, সত্যি তিনি কতটা সিরিয়াস ইত্যাদি। এখন আমার মনে হয় তার আরো স্পষ্ট করে তারই বলে দেওয়া উচিত, কারণ ভারতের থেকে তো কোনো ঘোষণা করা হচ্ছে না, ভারত থেকে সরকারি ভাবে কেউ স্বীকার করছেন না যে কেউ কূটনীতিবিদকে দেখা করতে বলা হয়েছিল বা দেখা হয়েছিল। এখন ওখানে যারা অনেকে পোস্টেড আছেন তারা নানা কারণে একটা রিচ আউট করেন, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, আর যেটা তাদের কাজ আর কি, যেটা তাদের দায়িত্ব, সরকারি দায়িত্ব সেটা। আর সরকারকে না জানিয়ে তারা কিছু করবেন না। ফলে বেশ বেশ, আর অন্য সরকারকে না জানিয়ে কিছু করলে তো তাদের হুম, পক্ষে হুম। ওখানে সরকারি চাকরি করাই মুশকিল। আমার মনে হয় তিনি ওই সময়টাতে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে, এবং এটাই ঘটনা যে জামায়াত চাইছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা বলতে চাইছেন যে এই জামায়াত আগের জামায়াত নয়, এই জামায়াত এখন দাড়ি বাধ্যতামূলক নয়, এই জামাতের পোশাক আশাকে নিয়ে সেই ধরনের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, যদি দুর্ভাগ্যজনক ভাবে তাদের নমিনেশনের মনোনয়নের তালিকায় কোনো নারী প্রার্থী নেই। এটা তো ঘটনা। ফলে তাদের যে একটা নারী, এবং যে কারণে এনসিপি থেকে যারা নারী আন্দোলনকারীরা ছিলেন তারা একে একে পদত্যাগ করলেন, এবং তারা কেউ আর এনসিপি তে থাকলেন না, এই কারণেই যে জামায়াতের সঙ্গে রিলেশনটা মেনে নিচ্ছে না আর কি। মানে আমার মনে হচ্ছে এইটুকুই আর কি, তার বেশি কিছু এদের মধ্যে, কারণ ভারতের তরফ থেকে জামায়াত সম্পর্কে কোনো সদর্থক মনোভাব কিছু এখনো দেখানো হয়নি বা দেখানো হচ্ছে না। ভারত চায় রাজনৈতিক সেটা ভাবে তো। রাজনৈতিক দলই, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য রাজনৈতিক দলের সমষ্টি, তারাই ক্ষমতায় আসুন, ক্ষমতায় থাকুন, তাদের সঙ্গেই ডিল করাটা সুবিধা।
সেটা তো স্বাভাবিক, কিন্তু দিন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে নানান ধরনের গুঞ্জন, গুজবও হতে পারে, নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে এখন অনেকেই এই আশঙ্কায় আছেন যে যেভাবে হোক জামাত নেতৃত্বাধীন জোট অথবা জামাত ইসলামী আহ, বাংলাদেশের পাওয়ারে আসছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি যদি বললেন তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ধরে নিতে পারি, তারপরেও যদি একটু ছোট করে বিশ্লেষণ করতেন যে ভারতের ভূমিকাটা কি হবে বা কি হতে পারে, অথবা ভারত ধরে নিয়েছে কিনা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, কোনটা আসলে? না, এখন স্বাভাবিকভাবেই যেটা ওখানে একটা ধারণা যে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তারা মানে আওয়ামী লীগের পরে, ফলে তাদেরই ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। এটা তো কোনো, জয়শঙ্কর ফিরে যাওয়ার পর একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটাকে আমি বুঝছি আমার কমন সেন্স দিয়ে, মানে হুম, কূটনীতির ভাষা নয়, তিনি বলেছেন কমন সেন্স। তো কমন সেন্সে মনে হয়েছে হয়তো যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি আর কি। আমি বিএনপি ক্ষমতা তারেক রহমান, আর যদি আসে তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু হুম, ধরুন আপনি যে প্রশ্ন করলেন যদি জামায়াত, একটা ঘটনা আগে তো মানে আমি বলে রাখি, সেটা হচ্ছে এটা ঘটনা যে বাংলাদেশের 80% মানুষ বুদ্ধিজীবী অনেকেই বিশ্বাস করেন না যে নির্বাচনটা হচ্ছে, এটা ঘটনা। কিন্তু খালি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন হচ্ছেই, এবং নির্বাচন না হলেও কিন্তু এই সরকার একটা ব্যাপারে খুব দৃঢ়চেতা মনোভাব নিয়ে চলছেন এবং দেখাও যাচ্ছে, এটা হচ্ছে গণভোট। ভোট হোক বা না হোক, গণভোটটা হতেই হবে। এবং গণভোটের জন্য তারা যেভাবে রাজনৈতিক দলের মতো ক্যাম্পেইন শুরু হয়েছে, এমনকি যেভাবে বাংলাদেশে গানের মাধ্যমে বহু আন্দোলন হুম, তৈরি হয়েছে, বহু আন্দোলন গানের পপুলার করা হয়েছে বহু গানকে, সেই রকম ভাবে গণভোটের পক্ষে দেখুন এখন একটা গণভোটের পক্ষে গান প্রচার চলছে আর কি। ফলে ইউনূস সরকারের উপদেষ্টারা গণভোটের পক্ষে রাজনৈতিক দলের মতো প্রচারে নেমেছেন। এটা আমি দেখলাম একটা সম্পাদকীয়তে, সে নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করা হয়েছে আজকে, এইভাবে এটা পারেন কিনা। কিন্তু ঘটনা হচ্ছে ফলে একটা জটিলতা আছেই, জটিলতা নিয়ে সংশয় আছে, এটা ঘটনা। কিন্তু এরপরেও আমি বলবো যদি হয়, আপনি বললেন যদি জামায়াত ক্ষমতায় আসে, আফগানিস্তানে তো তালিবানরা ক্ষমতায় আছে, নির্বাচিত তো নয়, ক্ষমতায় আছে, জোর করে একটা সরকার উৎখাত করে ক্ষমতায় আছে। ভারত দীর্ঘকাল অপেক্ষা করেছে, অপেক্ষা করার পর সেই তালিবানের মন্ত্রীদের এখন লাল কার্পেট অভ্যর্থনা জানানো হচ্ছে ভারতে, তারা হুম, হুম, আসছেন। এমনকি তাদের যে মুসলিমদের যেটা সবচেয়ে বড় মানে শিক্ষার স্থান যে দেওবন্দ, সেখানে পর্যন্ত তাদের মন্ত্রীকে যেতে দেওয়া হয়েছে। ফলে তাদের সেই সুযোগ সুবিধা, কারণ দেওবন্দের সঙ্গে আফগানিস্তানের একটা ভালো সম্পর্ক পুরনো ছিল। এমনকি আফগানিস্তানের তারপরের অন্য মন্ত্রীরা, বাণিজ্য বাণিজ্য যারা রয়েছেন মন্ত্রী হিসেবে কাজ করছেন, এই প্রথম এতদিন বাদে ভারতের আফগানিস্তান মিশনে একজন কূটনীতিবিদ অ্যাপয়েন্টেড হয়েছে, মানে চার্জ দ্য মিশন অ্যাফেয়ার্স টাইপের, ঠিক হুম, ফুল ফ্লেজেড অ্যাম্বাসেডর নয়, তার নিচে যেটা আর কি। এই মুহূর্তে পাকিস্তানের দূতাবাসেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে, জি, আফগানিস্তানেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন। আপনি যেটা বললেন, আমি এটাও আমাদের কাছে এরকম একটা আছে আর কি, সংবাদ নেই কেন, যেভাবে সমস্ত ইউনিভার্সিটিতে জামায়াতের ছাত্র সংগঠন জয়লাভ করেছে, যারা আন্দোলন করলেন তারা কেউ জয়লাভ করলেন না, করলেন শিবির। এবং ফলে একটা স্বাভাবিকভাবে শিবিরের প্রভাব প্রশাসনে অনেক বেড়েছে, এটাও আমরা শুনেছি। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জামায়াতপন্থী বহু মানুষ তারা সেখানে যুক্ত হয়েছেন বা চাকরি হুম, পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন। একটা ক্রুশিয়াল ভূমিকা তারা পালন করতে পারেন নির্বাচনের সময়। ফলে মানে সত্যি মানে আমি এরকম করে ফোরকাস্টও করতে চাইছি না যে বিএনপি জিতছেই, ফোরকাস্টও করছি না যে জামায়াত জিতবেই। কিন্তু একটা আপাতভাবে সব দেখে মনে হয় যদি আওয়ামী লীগ ছাড়াও একটা নির্বাচন হয়, কোনো একদল হয়তো সরকার নাও করতে পারে আর কি। এরকম একটা ধারণা আছে আর কি। আমি ভুল মানে ঠিক, আমি কোনো জরিপের কথা বলছি না, কিন্তু আমার ধারণা হুম, থেকে বলছি। ধারণা। না, সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে আপনি নিজেই বললেন বা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক বা আওয়ামী লীগ সরকার থাকলে ভারত যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জায়গা থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি ভারত জানিয়ে আসছিল, দাবি বা তাদের মতামত তারা জানিয়ে আসছিল, যেটা আপনি কেবল উল্লেখ করলেন। কিন্তু সেই অংশগ্রহণমূলক নির্বাচনের
প্রত্যাশা থেকে ভারত অনেকখানি থেমে গেল, এর কারণটি কি? থেমে যাওয়া না, ভারত তো দেখুন, ভারত তো মৌখিকভাবে একটা, আজকাল তো অনেকেই নানা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা তো পশ্চিমা দেশগুলো নানাভাবে দিচ্ছে, তাই না? তারা এখন তো পাল্টে দিচ্ছে। হুম, কার্যত অনেকটাই আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনের কথাকেও অংশগ্রহণমূলক বলছেন হুম, আর কি। ভারত সেটা বলেনি এখনো, কিন্তু ভারতের এখনের মধ্যে ঘোষিত, কিন্তু এছাড়া ভারত কি করতে পারে? ভারত তো নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না। ফলে এটা বাংলাদেশের মানুষকে সত্যি সত্যি যে প্রতিবাদ, যে ধরনের আন্দোলনের মাধ্যমে আসা উচিত ছিল, সেটা সেটা নানা কারণেই দেখা যাচ্ছে না। হয়তো একটা তাদের অনেক ভয় আছে, দমন পীড়ন আছে, অনেকে জেলে আছেন, আওয়ামী লীগ কিছুটা ছত্রভঙ্গ হয়ে আছেন, বেশিরভাগ মূল নেতৃত্বটা বিদেশেই আছেন। এই অবস্থায় তাদের পক্ষেও কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হচ্ছে না। একটা আন্দোলন গড়ে উঠলে তখন নয় বাইরে থেকে একটা মানে সমর্থন করা, সহযোগিতা করার প্রশ্ন ওঠে, যেমন ৭১-এ ঘটেছিল ধরুন। কিন্তু সেরকম তো কিছু ঘটছে না, সেরকম কোনো সিন নেই। ফলে বাংলাদেশের মানুষও যেন একটা ভবিতব্য মেনে নিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে কত মানুষ অংশগ্রহণ করবে সেটা পরের কথা। হুম, কিন্তু শুনছি বাংলাদেশে কিন্তু গণভোট হয়নি যে তা না, হয়েছে আগে। এই গণভোটের ইতিহাস কিন্তু অন্যরকম। এখানে ১০০ ভাগ ভোট হয়। মানুষ দিয়েছিল কিনা জানি না, কিন্তু ভোট হয়েছিল হুম, ১০০ ভাগ। জিয়াউর রহমানই ভোট পেয়েছেন ১০০%। ফলে কেবলমাত্র আওয়ামী লীগ ৯০%, ৮০% ভোট পেয়ে জিতেছে এমন কোনো নয়। আওয়ামী লীগও তো জেতেনি। কিন্তু বিএনপিও কিন্তু, বিএনপি বলতে জিয়াউর রহমান নিজে পরপর ২-৩টে নির্বাচন আপনি যদি দেখেন, তিনি আসার পর ক্ষমতায় ১০০%, ৯৬%, ৯৫%, এই ছিল রেট, হুম, হুম, হুম। মানে ভোটের আর কি। হুম। তো এখন সেইটা তো আহ বোঝা যাবে না গণভোটটা হলে কিরম ধরনের ভোট হবে আর কি। সেটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। এর মধ্যে গণভোটের ব্যালট পেপার সারা দেশের জেলা প্রশাসকদের কার্যালয়ে চলে গেছে, ট্রেজারিতে এত হুম, আগে কেন হুম। গেছে? সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন বা সংশয় উঠেছে আমাদের এখানে। তো আমি আওয়ামী লীগ সম্পর্কে আরেকটা প্রশ্ন করতে চাই। আহ আওয়ামী লীগ নিয়ে আপাতত মাথা ব্যথা কি বিজেপি সরকারের, মানে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কমে গেছে? আপাতত তারা আওয়ামী লীগ নিয়ে ভাবছে না? মাথায় তো, মানে মাথায় আছে যখন মাথা ব্যথাও থাকবে। তার কারণ হচ্ছে আচ্ছা। শেখ হাসিনা স্বয়ং এখানে আছেন, তার সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। রাজনৈতিক নেতারা দেখা করছেন বা কথা বলছেন। সে ব্যাপারে তো ভারত ধীরে ধীরে অনেকটাই তাদের সবার সঙ্গে না হলেও অনেকে, ভারতীয় সাংবাদিকদের এখনো কোনো সাক্ষাৎকারের অনুমতি মেলেনি, কিন্তু তাদেরকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন ইমেলের মাধ্যমে। আহ, এই ধরনের কাজ, কিন্তু এটা স্পষ্ট ঘোষণা আছে ভারত সরকার যে এখান থেকে কোনো রাজনৈতিক কাজ করা যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর। যে অন্যত্র যেরকম ইউরোপ বা আমেরিকায় যেরকম ভাবে আওয়ামী লীগ প্রকাশ্যে রাস্তায় নেমে আন্দোলন করতে হুম, পারে, এখানে সেটা করা নিষিদ্ধ আর কি। কারণ সরকারি ভাবে তো ঘোষণা করা হয়নি যে শেখ হাসিনা ছাড়া আর কে এখানে আছেন, সেটা তো কেউ জানে না। ফলে এই ঘোষণা করলেও তো একটা ঘোষণা হয়ে যায়, তাই না, যে হুম, এরা হুম। এরা আছেন, কতজন আছে। কিন্তু এটা একটা ওপেন সিক্রেটের মতো, সবাই জানেন কে কোথায় আছে। মানে না, কেউ জানেন না এরকম কিছু না, এখন এতদিন হয়ে গেছে না, মানে ১ বছরের ওপরের ঘটনা। ফলে তো জানাজানি হবে, হুম। তাদের কোথাও রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, অন্তত বাজার হাট করতে হয়। ফলে তো জানাজানি তো হয়েই যায়, সেটা না, অজানা কিছু হয় না। আমি কিন্তু মাথা শেষ ব্যথা বলতে প্রশ্ন। আপনি যেটা বলছেন, জি। আওয়ামী লীগকে ভারত সরকার বাধ্য করবে মানে বাংলাদেশের নির্বাচন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করা যে তাকে না, অংশগ্রহণ নিশ্চয়ই করতে আমরা দিতে সেটি চাই না। হবে, আমরাও সেটি চাই না। ভারতও নিশ্চয়ই সেটি করতে চায় না। এরকমটা আমরা বিশ্বাস না করতে চাই করা যে সম্ভব আমাদের না, নতুন রাজনীতিতে। সম্ভব না। হ্যাঁ, সোজা কথা কিন্তু হচ্ছে করা ভারতের সম্ভবই না। স্ট্র্যাটেজি তো আছে এবং ভারতের এটি তো এখনো বাস্তবতা। পর্যন্ত নীতি হচ্ছে অপেক্ষা করা, আগে দেখা যাক হুম, ফেব্রুয়ারিতে কি হয়। দেখা যাক ফেব্রুয়ারিতে কি হয়, ফেব্রুয়ারির পর একটা নির্বাচিত সরকার এলে হয়তো তাদের সঙ্গেই একটা পরামর্শ করে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের আবার পুনঃস্থাপন সেখানে করা যায় কিনা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে দেওয়া যায় কিনা, সেই আলোচনাগুলোর দরজা তখন হয়তো খুলতে পারে। এখন খোলা তো সম্ভব নয়। কিন্তু একটা যোগাযোগ তো ভারত ক্রমশ রাখছে, একটা ঘটনা। নানাবিধ ভাবে একটা আলাপ আলোচনা চলছে, না যে তা না। কিছু আলোচনা প্রকাশ্যে হয়, কিছু আলোচনা হুম, গোপনে হুম। হয়। এখন আমার মনে হয়, আমি শুনেছি কিছু গোপনেও, যেগুলোকে ট্র্যাক টু ফুটু বলা হয়, সেসব ধরনের কিছু কথাবার্তা আলোচনা চলছে। কিছু ভারতীয় সাংবাদিক সফরও করছেন বাংলাদেশে, জি। গেছেন।
মানে আরেকটু যদি ক্লারিফাই করতেন যে হ্যাঁ এটা তো স্বাভাবিক, কূটনৈতিক পর্যায়ে কিছু আলোচনা ওপেনে হয়, কিছু গোপনে হয়। সেই গোপনের আলোচনাগুলো কি? মানে আপনি যতটুকু জানেন, যদি ডিসক্লোজ করতে না কোনো সমস্যা হয়। না, না, আমার কাছে মনে হয় ভারত যেটা চাইবে, এটা যেটা প্রকাশ্যে না বললেও গোপনে যেটা বোঝাবার চেষ্টা করবে, সেটা হচ্ছে যেটা ভারত মানে মনে করে, বা আমাদের সঙ্গে যখন কথা হয় অফ দ্য রেকর্ড, তখন আমরা বুঝি যে তারা যেটা বলেন যে নির্বাচনটা যদি সকলের অংশগ্রহণে না হয়, তাহলে সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন না, যেটা দেখা গেছে অতীতে, যে বিএনপি বয়কট করার পর ভোটের শতাংশ হার হুম, অনেক কমে গিয়েছিল। ফলে এখানে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল, যাদের জন্য বাংলাদেশের সৃষ্টি, তারা যদি নির্বাচনের বাইরে থাকেন, তাহলে মানুষ কতটা ভোট দেবে? সেই যদি মানুষ ভোট না দেন, তাহলে সমাজের মধ্যে একটা অশান্তির বীজ রোপিত হয়ে থাকলোই, এবং সেটা ধীরে ধীরে মহিরু বৃক্ষ আকার ধারণ করতে পারে বা বিস্ফোরণ করতে পারে। ফলে বাংলাদেশ শান্ত বা অশান্ত, নির্বাচনটা একমাত্র সমাধান নয় তখন প্রমাণিত হবে। ফলে এটা ভারতের পক্ষ থেকে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে, যেমন করেই হোক অন্তত আওয়ামী লীগকে, যেমন অতীতেও আপনি যদি বলেন, আমি নিজেও জানি অতীতেও বিএনপি ব্যাপারে, যে বিএনপি যাতে স্থান পায় রাজনৈতিক ভাবে, তার জন্য ভারত উদ্যোগও নিয়েছিল, কথাবার্তাও চলেছিল। অনেক একটা নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণও হুম, করেছিল 2018-এ। তবে রাইট। দুর্ভাগ্যজনক ভাবে সেই নির্বাচনটা সকলের গ্রহণযোগ্য হয়নি, এটা ঘটনা। সেটাতে আমার মনে হয় সেটা সব থেকে বড় ভুল হয়েছিল আওয়ামী লীগের, আমি যদি মনে করি। এই 18টাই কিন্তু ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট, 14 নয়, এক্স্যাক্টলি, 18টাই আমরা সেটা টার্নিং বিচার করি। পয়েন্ট ছিল। হ্যাঁ, এবং 18তে টার্নিং পয়েন্টটা এমন বলা যায় যে সব রকম ভাবে টার্নিং পয়েন্ট। মানে সেই প্রথম আমেরিকা সিদ্ধান্ত নিল যে জামায়াতি ইসলামী দলকে সহযোগিতা করবে তারা। সেই প্রথম ঢাকার মার্কিন দূতাবাসে 46 জন শিবিরপন্থী লোককে চাকরি দেওয়া হলো। এখনো তার মধ্যে একজন আছেন যিনি সমস্ত জামায়াতের সঙ্গে সম্পর্কটা মেনটেন করেন। সিট। তো এই জায়গায় জামাত চরমোনাই যদি ক্ষমতা আসতে পারে, ক্ষমতা আসার পর জামাত আরো বেশি ভেজালে পড়বে। এখন এটা একটা উপকারিতা যে চরমোনাইকে জামাত হারে হারে টের পেয়েছে, যদিও জামাত আগেই বুঝতে পেরেছে, যার ফলে চরমোনাইয়ের যে 24 আসনে জামাত প্রার্থী ডিক্লেয়ার করেনি, অথবা চরমোনাইকে ছাড় দেওয়া সম্ভাবনার যে আসনগুলো, যে 44 বা 45টা চরমোনাইয়ের জন্য বরাদ্দ করেছে, ওই প্রত্যেক জায়গায় জামাত জোটের কেউ না কেউ প্রার্থী হিসাবে আছে। তো সেখানে আহ চরমোনাই যে অবাস্তব কল্পনা বিলাসে নিমজ্জিত হয়ে তারা বেপরোয়া আচরণ করছে, এটা জামাত আগেই বুঝতো, কিন্তু এখন প্র্যাকটিক্যালি সরাসরি এক্সপেরিমেন্ট করলো, ফেস করতে হয়েছে। এখন জামাত নিঃসন্দেহে অ্যানালাইসিস করবে যে এই আসন সমঝোতা নিয়েই, এদেরকে নিয়ে এই অবস্থা, ইউটোপিয়ান চিন্তা ভাবনা, আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা এদের, তো ক্ষমতায় আসলে তখন কোন বিপদে না বিপদে পড়ি। এটা অনেকটা ওই সেই মোহাম্মদ মুরসি টাইপের হয় কিনা, যেমন মোহাম্মদ মুরসি নূর পার্টির সাথে জোট করে ক্ষমতায় এসেছেন, আরো অনেক জোট দল ছিল। পরে নূর পার্টি বললো যে ক্ষমতা আসছেন, এখন শরিয়া কায়েম করেন, হদ কায়েম করেন, তো পড়লো মুরসি বিপদে। এখন চরমোনাইকে সাথে নিয়ে জামাত ক্ষমতা আসলে, ক্ষমতা আসার পরের দিন থেকেই চরমোনাই ভেজাল করবে যে আমাদের বাইতুল মোকাররমের খতিব দেন, ধর্ম মন্ত্রণালয় দেন, এই দেন সেই দেন। এরপরে প্রধানমন্ত্রিত্ব না দিলে স্পিকার দেন, ডেপুটি স্পিকার দেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, ঠিক আছে, তাহলে স্পিকারটা আমাদের দেন। মানে এরকম অনেক কিছু তারা চাইবে, এবং তারা যে আসলে বৃহত্তর স্বার্থ প্রার্থীকে জিতিয়ে আনা এইসব চিন্তা ভাবনা করছে না, মূলত নিজেদের ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছে, এটা স্পষ্ট। যেমন ন্যারেটিভ একটা জরিপ প্রচার করেছে, ন্যারেটিভের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। ন্যারেটিভের জরিপটায় বিএনপির অবস্থা খারাপ। চরমোনাইয়ের প্রধান প্রতিপক্ষ বা চরমোনাইয়ের মূল শত্রু এখন বিএনপি ওই জরিপে বেকায়দায় করেছে। তো জরিপ দিয়ে বিএনপিকে ঘায়েল করা যায়, কিন্তু সেটা না করে চরমোনাই ওই ন্যারেটিভের জরিপকে বলছে ওটা জামাত অর্থায়নের জরিপ, এই জরিপের ভিত্তি নেই। তাহলে বুঝেন যে বাস্তবে ন্যারেটিভের সাথে জামাতের সম্পর্ক নাই, এবং ওটা বিএনপির জন্য একটা কঠিন একটা মেডিসিন। কিন্তু তারা নিজেদের স্বার্থে ওই ন্যারেটিভের জরিপকে অস্বীকার করছে, এবং জামাত সমর্থিত জামাত অর্থায়নের জরিপ বলছে যে না, জামাতের নিজস্ব টাকা জরিপ হয়েছে, অথচ মিথ্যা কথা, এর কোনো সত্যতা নেই।
জামাতের কেউ ওখানে 1 টাকা দিয়েছে এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। ন্যারেটিভ সহ ওখানে প্রায় 3টা ইন্টারন্যাশনাল রিনাউন্ড প্রতিষ্ঠান মিলে জরিপ করেছে, এরা নামও বলতে পারবে না 3টার, অথচ বলছে জামাতের। মিথ্যা কথা। মানে জামাতে একটু ভালো অবস্থানে গেলেই জামাতের, তাতে আওয়ামী লীগ এবং বিএনপি টাইপেরই কথাবার্তা হয়ে গেল চরমনের। তো বোঝা যায় যে বৃহত্তর স্বার্থের চেয়ে দলীয় ক্ষুদ্র স্বার্থ নিয়ে কাজ করাটাই চরমনের রাজনীতি। অবশ্যই ছোট দলগুলোর এটা একটা কমন বৈশিষ্ট্য, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে বিকাশ লাভ করা, জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে বিবেচনা করার সময় নেই। এই জন্য ফার্স্ট বা সেকেন্ড যারা অলরেডি বড় দল, যাদের দলীয় স্বার্থ তেমন অর্জন করার কিছু নেই, তারা বৃহত্তর স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আরেকটা রিয়ালিটি। তো সেক্ষেত্রে এটা সত্য যে চরমনাইয়ের সাথে জোট টিকে গেলে বা জোটবদ্ধভাবে ক্ষমতায় আসলেও জামাত পরে আরো বেশি বেকায়দায় পড়বে। তাহলে এখন কি করণীয়? এটা যে সত্য কথা তার একটা প্রমাণ আগে দিই। আমার দেশ একটা রিপোর্ট করেছে চমৎকার, জামাতের গলার কাটা এখন চরমনাই। এই গলার কাটা আরো বেশি আটকে পড়বে মাঝখানে যে ক্ষমতায় গেলে। চরমনাই যে কাজটা করতে পারে, ক্ষমতায় গেলে একটা পর্যায়ে জামাত এই করে সেই করে, শরিয়া আইন কায়েম করে না, ইসলামের উপর নাই এই বলে তারা জোট থেকে বের হয়ে যাবে এবং পুরো সরকারকে বেকায়দায় ফেলতে পারে, এই সম্ভাবনা রয়েছে। তারা এই কাজ করবে। এমনকি জামাত, আপনি এটা বললেন কেন? এটা তো আরো বেশি। বেশি কত? 20% গুপ্ত জামাত আছে বিএনপির ভিতরে। তখন আমার এই লেনিনের আন্দোলনের কথা মনে পড়ে। রাশিয়া লেনিন যখন বিপ্লব করে তখন কিন্তু সব ওই বলশেভিক পার্টি ভেঙে ঠেঙে কিচ্ছু নাই, এবং বিএনপি তো ওই ওই দশায়। আর এই জন্য আমি বলবো তারেক রহমানের নাম দিচ্ছি আমি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ বিলেতি কালচারের সে মানুষ। তার তো প্রধান সংকট, চ্যালেঞ্জ, দেশের সবকিছু তছনছ হলেও তার পার্টিটাকে আগে ঠিক করতে হবে। পার্টিতে ন্যূনতম মধ্যপন্থী রাজনৈতিক দল, একটা জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দল স্বাস্থ্য যতটুকু সম্ভব গুপ্ত তো বের করতে পারবেন না। ধরেন আপনি জামাত করেন কিনা, আমি জামাত করি কিনা, এটাও তো আপনি বুঝবেন না, আমারটা আপনি বুঝবেন না, আপনারটা আমি বুঝবো না। সুতরাং তবুও যতটুকু সম্ভব আমার মনে হয় মধ্যবর্তী দল হিসাবে বিএনপি কে আপনাকে শক্তিশালী জাতীয়তাবাদী দল, মধ্যবর্তী দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে দাঁড় করতে এই গুপ্ত জামাত আপনার স্ক্রিন আউট করতেই হবে। এটাই তার প্রথম দরকার চ্যালেঞ্জ আমি বলবো। তো এছাড়া বাংলাদেশের অন্যান্য ব্যাপার আছে, তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনোটাই এটা অনাকাঙ্ক্ষিত। আপনি এই কথা বলা যে একটা জোট ভেঙে গেলে মানুষ সন্তুষ্ট হয়, আমি মনে করি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরটা আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রে তাদের জায়গা নাই, গুপ্ত রাজনীতির তো জায়গা নাই। গুপ্ত রাজনীতি করলে আনসারুল্লাহ বাংলা টিম, ওদের নাথান বোম হিল ট্যাক্সের স্বাধীনতা চায়, তাদেরকে ওপেন করে দেন। আপনার গুপ্ত রাজনীতি আলাপ, গণতন্ত্রে গুপ্ত রাজনীতির জায়গা নাই। গণতন্ত্র গুপ্ত রাজনীতি আলাপ করা তাদের একটা, এটা তো তাদের একটা মানে তারা যদি বলে যে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল, আমরা অন্য দলের মধ্যে ঢুকে সেই দলকে জামাতিকরণ করব, অথবা সেই দলের তথ্য আমরা এনে আমরা আমাদের মতো একটা স্ট্র্যাটেজি সাজাবো, যদি তারা এটা বলে, যুদ্ধে তো মানে একটা রণকৌশল থাকতেই পারে, যদি তারা এই ধরনের কথা বলে, তাহলে আপনি কি বলবেন? না, আমি বলি একটা গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্র যুদ্ধ নয়। গণতন্ত্রে অনুপ্রবেশ করবেন এটা গণতন্ত্রের সুযোগ নাই। গণতন্ত্র ওপেন, এটা পলিটিক্স, এটাতে গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নাই। আপনি গুপ্ত রাজনীতি করলে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠায় দেন, আন্ডারগ্রাউন্ডে গিয়ে গুপ্ত রাজনীতি করুক। তা আমার কথা হচ্ছে গুপ্ত রাজনীতিতে যেহেতু গণতন্ত্রে গুপ্ত রাজনীতির জায়গা নাই, সুতরাং এইসব খোড়া যুক্তি চলবে না। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক বিশ্বে, আমি যদি গণতন্ত্রই কামনা করি, দেশে গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, তাহলে তো গণতন্ত্রের যুগে তো গুপ্ত রাজনীতি চলবে না। আপনি দেখেন, আপনি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন যারা আছে তারা তো হেলমেট পরে নির্যাতন করা সবকিছু এখন বেরোচ্ছে তো। এবং যতগুলো বিশ্ববিদ্যালয়ে এই শিবির জিতেছে প্রধানত, আপনি দেখেন সব ওখানে প্রশাসন তাদের হাতে নিয়ে ফেলছে ইতিমধ্যেই। আপনি খেয়াল করে দেখেন, আপনি এই যে ইয়েতে জগন্নাথ কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে, আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে, এই তো সেদিন মানলো চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষক পিটাচ্ছে, সমানে শিক্ষক পিটাচ্ছে। এবং তারা এও হচ্ছে ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে রেজিগনেশন লেটার
আপনার ডাকসুর সেক্রেটারি লিখে রাখছে যে স্যার আপনি আসেন, এটা স্বাক্ষর করে দেন, আপনার কাজ আমি এগিয়ে রাখছি, আপনি এখানে রিজাইন করেন, আপনি রিজাইন করেন। এটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিয়ন, তারা কি এখন শিবির জিতে সব প্রশাসন হাতে নিয়ে ফেলছে, তাদের মতো করে শিক্ষকতা করবে, তাদের মতো করে প্রশাসন চলবে, তাদের মতো করে ক্যাম্পাস চলবে, এটা কি হতে পারে? প্রক্টোরিয়াল বডি আছে, সিনেট আছে, সিন্ডিকেট আছে, প্রভোস্ট আছে, তারা তাদের মাধ্যমে তাদের যে দাবি থাকতে পারে সেটা তাদের কাছে প্লেস করবে, তারা করবে। তারা কে? ছাত্র সংসদ কি? ছাত্র সংসদ প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিচ্ছেন, আপনি দেখেন আপনি। সুতরাং এই যে এটা হলো গুপ্ত রাজনীতির ফল। পুঁটি মাছ নদীতে, বড় পুকুরে নদীতে ফেলে দিলে কিন্তু শুধু লাফায়। এরা এখন ওই অন্ধকারে গুপ্ত ছিল, এটা ওপেন হয়েছে, এখন লাফানো শুরু করছে, পুরোটারে দখল করে ফেলতেছে। এবং জামাত দখল করলে, এই জন্যই বলি আমি অন্ধকারের যুগে জামাত যদি ক্ষমতায় আসে কারো কোনো কথা চলবে না, গণতন্ত্রের কোনো ভাষা থাকবে না, আপনি কথা বলার কোনো, আপনি ইউটিউব চালান না, আপনি তো চালান, কথা বলতে পারবেন না। তো তারা নির্দিষ্ট করে দেবে, এটুক বলতে পারবেন, এটুক বলতে পারবেন না, এটুক করতে পারবেন, এটুক করতে পারবেন না। আমরা তো ওই যুগে দেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধ করে, ওই যুগে প্রবেশ করার জন্য নয়। ৭১-এ যা আমাদের আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, ৯০-ও তাই ছিল, ২৪-এও তাই ছিল। এই ২৪টাকে টিকতে দিল না এই জামাত, নিয়ে এটাকে কয়েক ভাগে ভাগ করে ফেলছে। এটা তো অভ্যুত্থানের শক্তি, এটা তো রাজনীতিতে টিকে থাকার দরকার ছিল। তারা অন্তত পক্ষে এবারে ইলেকশন না করে আরো ২ বছর ইলেকশন না করতো, এই শক্তিটা যদি দাঁড়াতো, তরুণ শক্তিটা যদি দাঁড়ায় থাকতো, সমাজে যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো, তাহলে সমাজ, আমরা অন্তত যারা প্রবীণ, আমরা যারা সিনিয়র সিটিজেন, অন্তত আমরা আশা করতাম যে না, অন্তত পক্ষে আমরা মারা যাওয়ার আগে অন্তত দেশটা সঠিক রাস্তায় দাঁড়াচ্ছে, এটা আশা করতে পারতাম। কিন্তু সেই সুযোগ তো থাকছে না। আর এই পার্টি ভেঙে দেওয়াতে আমি মনে করব তাদের সাথে, আপনি দেখেন না, ইসলামিক ঐক্যজোট বলছে, আমির বলেছে না যে জামাত যদি কোথাও, বামপন্থীও যদি ক্ষমতায় যায় সেখানেও ইসলামের উত্থান করতে পারে, কিন্তু জামাত যদি কোনোদিন ক্ষমতা যায় সেইখানে কোনো ইসলাম আর ফিরে আসবে না। সুতরাং এই যখন রাজনীতি, তাদের সাথে আপনি ইউটিউব খুলে দেখেন, তাদের ভাষা দেখেন, আগের আর এখনকার ভাষা দেখেন। এই জন্য আমি বলছি যে আমরা তো ওই যুগে পৌঁছাবো না। আমরা গণতান্ত্রিক দেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, এবং মানবিক বাংলাদেশ চাই। সেই পথে যে হাঁটবে তার পক্ষে আছি। অন্য যত কিছু রাজনীতি আছে সব ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই। ব্যাস। জি, যে আমরা একটু এখন মানে এই রাজনীতির বাইরে আরেকটা জায়গায় যাচ্ছি, যে এই যে নির্বাচন হচ্ছে, এইবার নির্বাচনে একটা নতুন ধারা আমরা দেখতে পেয়েছি, সেটা হলো পোস্টাল ব্যালট। বিদেশে যে আমাদের প্রচুর প্রবাসী আছেন যারা দেশ নিয়ে ভাবেন, দেশের কথা বলতে চান, দেশের একটা মতামত দিতে চান সরকার কি হবে, তাদের জন্য যে পোস্টাল ব্যালটটা তৈরি করা হয়েছিল, সেটা নিয়ে নানা ধরনের কেলেঙ্কারি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে বাহরাইনে দেখলাম, পরে ওমানেও দেখলাম, যে এই ধরনের ভিডিও পেলাম, এসব এক জায়গায় স্তূপ হয়ে আছে। এই যে পোস্টাল ব্যালটের ব্যাপারটা, এটা কি আসলে নির্বাচন কমিশনের ব্যর্থতা নাকি অন্য কোনো কিছু আপনি দেখেন এখানে? না, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে দেই, হয়তো আমার প্রতি অনেকে অসন্তুষ্ট হবে। ধরেন একজন ব্যক্তি ভোটার হওয়া আর প্রার্থী হওয়া বা সরকারি চাকরিতে যাওয়া এক কথা নাই। তাই আমাদের যেমন ডুয়েল সিটিজেনশিপ হলে কেউ প্রার্থী হতে পারবে না, অর্থাৎ পার্লামেন্ট প্রার্থী হতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না, কিন্তু ভোটার হতে বাধা নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে আপনি সোজাসুজি প্রবাসী সরকার, আমাদের দেশে তো আমি এটাকে প্রবাসী সরকার বলি, প্রবাসী সরকার এসেই প্রবাসে একেবারে ওপেন আপনাকে ভোটার বানায় দিচ্ছে। এখন ধরেন ওখানে সব দেশের আমার বড় বড় দলের সবার শাখা আছে। আমাদের মতো প্রবাসী অন্য বলেন, এই সাবকন্টিনেন্ট তো আমাদের তো অন্য কোন দেশের আছে যে আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গেলেই অপমান করে, ডিপ মারে, জুতা মারে, এগুলি কি? এগুলি কি? দ্বিতীয়টা বলেন, এই যে আপনি হুট করে যে প্রবাসীদের ভোটার বানাইলেন, আপনি বলেন তো কোন প্রবাসী বাংলাদেশে তার জীবন জীবিকা বা পড়াশোনা যদি মনে করতো যে আমার আশা প্রত্যাশা পূরণ হচ্ছে, তাহলে কি যেত? আমি তো অনেক কষ্ট করে বাংলাদেশের মাটি কামড়ায় আছি,
অল্প খেয়ে অল্প চিকিৎসা নিয়ত আছি, তারা তো আয়ের উৎসের অর্থাৎ একটা উদ্দেশ্যে বিদেশে গেছে, যাওয়ার পরে তারা টাকা পাঠায়, প্রবাসী আয়, দেশের প্রতি মমতা আছে, তাও মানলাম, সবই মানলাম। কিন্তু আমি একটা টেলিভিশনে গেছি, দেখি যে সে আমেরিকান নাগরিক, সে ভোটার হয়েছে। বলেন তার আনুগত্যটা কোথায় বেশি, আমেরিকায় না বাংলাদেশে? তো আপনি যে ডুয়েল সিটিজেন মেম্বার বানাচ্ছেন, তাকে যদি ধরেন বাংলাদেশের নাগরিক, সে ব্রিটেনে আছে, আমেরিকায় আছে, ওখানে সে নাগরিক, সে ভোটার হলো, তার আনুগত্যটা কি সে ব্রিটেনের চোখে দেখবে না বাংলাদেশের চোখে দেখবে? এটা তো আপনাকে ভাবতে হবে। আপনি তো পয়েন্ট ব্ল্যাঙ্ক বিদেশে থাকলো, আপনি ভোটার করে দিলেন। যারা গেছে তারা তো সবাই 18 বছর বয়সী, তাদের তো এনআইডি থাকার কথা, এনআইডি দিয়েই তো গেছে, তারা তো ভোটার বাংলাদেশে আছে। বাংলাদেশে যে নাই, সে বাংলাদেশ থেকে ভোটার হবে এবং বাংলাদেশের সে প্রয়োজনে তার ভোট দেওয়ার ব্যবস্থা করবে, কিভাবে পারবে সেটা করবে। কিন্তু আমাদের দেশ থেকে, আমাদের দেশে আমি যেটা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে আমরা এখনো জাতি গঠন করতে পারি নাই। ইংরেজি বাংলা মিলে প্রায় 12 প্রকারের জাতি, সব মাস্টার ডিগ্রি। কেউ কম জননী হওয়া, কেউ শান্তি জননী হওয়ার জন্য আমরা রোহিঙ্গা আশ্রয় দিয়ে রাখছি, আবার কমি জননী, যেখানে কোনো সরকারের প্রতিনিধি নাই, সব জায়গায় মাস্টার ডিগ্রি দিতেছে, 12 প্রকার জাতি তৈরি হচ্ছে। আপনি বলেন, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে এক হতে পারি না। এবারে যে প্রবাসীদের ভোটার করা হচ্ছে, আবার কথা যে শৃঙ্খলা, ধরেন এই যে এক জায়গায় যে ভোট পাওয়া গেল, ওমানে পাওয়া গেছে, বাহরাইনে পাওয়া গেছে, আর কত জায়গায় পাওয়া গেছে, ওখানে যদি গুপ্তরা করে থাকে, এটাই তো ডাউট করা হচ্ছে যে ওই ভোটগুলো ওখানে যারা গুপ্ত রাজনীতির যারা সদস্য বা শরিক বা আনুগত্য আছে, তারাও এক জায়গায় ভোট জড়ো করছে। আর এটা তো ভোট তো একটা গোপন জিনিস, এটা প্রকাশ্যে আসবে কেন? এটা ভিডিওতে অডিওতে দেখাচ্ছে, খুশি হয়ে দেখাচ্ছে, তাদের তো ওই চেতনাই আসে নাই। ভোট ব্যালট পেপার কি করে দেখায় বলেন? ইনভেলপ দেখাচ্ছে, এই দেখাচ্ছে, এগুলো তো এখন বাংলাদেশে চাও। সুতরাং আমি মনে করি এই মুহূর্তেও না, সংস্কার করেছে, বিদেশে কোন সংগঠন থাকা উচিত ছিল না। এক, যারা চাকরি করতে গেছে বা পড়াশোনা করতে গেছে, তাদের নিরাপত্তা দেওয়াটা সরকারের প্রধান কাজ, তাদের ভোটার বানানো বড় কাজ নয়। আর ভোটার বানাতে হলে যদি কেউ ডুয়েল সিটিজেন থাকে, তাকে আগে বলতে হবে তার আনুগত্যটা কোথায়। এবং নিশ্চয়ই আমেরিকান সিটিজেন তার বাংলাদেশের প্রতি আনুগত্য কম থাকবে। আমরা যে হায়ার করে আনছি, যে যাদের এই কমিশনের ভিতরে 15 থেকে 17 জন আছে, সব বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক, তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন আছে তো, যার ফলে তাদের কথা একটা গ্যাপ কিন্তু আছে। সুতরাং আমি মনে করি এই হুট করে এইটা দেওয়া উচিত হয় নাই। এবং যেটা সংকট হয়েছে এখন, আপনি বলেন, যেটা আমরা দেখে ফেলেছি, দুইটা দেশে আপনার সব ব্যালট পেপার জড়ো করেছে, এখন তো এই ব্যালট পেপার করা উচিত, প্রবাসী ভোট বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা তো বিতর্কিত হবে। ভোট হওয়ার পরেও যদি এক পক্ষ না যেতে, ধরেন ওই যে বললাম যে ওই যারা গুপ্ত রাজনীতি করে, তারা ধরেন অল্প ভোটে ফেল করলো, তখন তো বলবে যে এই যে আমার বিদেশি প্রবাসী ভোট আসতে দেয় নাই, এরকম একটা কিছু ক্রাইসিস ডেকে আমরা দেখুন আমাদের এখানে পরিস্থিতি, ইলেকশনের পরিস্থিতি আমাদের আশানুরূপ করতে পারছি না, সেখানে উটকো ঝামেলা কেন আমরা তৈরি করলাম? এটি আমার বক্তব্য হচ্ছে, ডুয়েল সিটিজেন যারা আছে তাদের ভোটার বাংলাদেশে বানানো উচিত নয়। জি, এটা আপনার মতামত শুনলাম। আমি আরেকটা প্রসঙ্গ, এটা আমার শেষ প্রসঙ্গ, এটা আলোচনা করে শেষ করব। যে নির্বাচন তো ঘনিয়ে আসছে, এর মধ্যে এই নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন, এই কারণে যে এবার ভোটাররা একই সঙ্গে একটা গণভোটে অংশ নেবে। এই গণভোটের ব্যাপারে সরকার এরই মধ্যে সরকার নিজ উদ্যোগে গণভোটের পক্ষে, মানে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে প্ররোচিত করছে। বিভিন্ন ব্যাংকগুলো পর্যন্ত হা ভোটে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দিচ্ছে। এনজিও গুলোকে সরকার ডেকে নিচ্ছে, নিয়ে এনজিও গুলোকে বলছে আপনারা হা ভোটের পক্ষে প্রচারণা চালান। আমার প্রশ্ন হলো যে সরকার যখন একটা ভোটের আয়োজন করে, সরকার কি বলতে পারে যে হা দিয়ে অথবা না দিন, একটা পক্ষ কিছু দিতে পারে? এখন দেখেন, এই সরকার তো ইলেকশন কন্ডাক্ট করতেছে ইলেকশন কমিশনের মাধ্যমে। কারণ সরকার যদি একটা পক্ষে চলে যায়, আপনি পয়সা দেন না ট্যাক্সের,
আমি ট্যাক্স দেই না, আমার পয়সা দিয়ে বেতন নেয় না, আমি তো না ভোট দিতে পারি কথার কথায়। তাহলে তো উনি যদি হ্যাঁ ভোটের পক্ষে বলে আমার বিপক্ষে স্ট্যান্ড নিচ্ছে না, ওনার নিরপেক্ষতা থাকলো। আচ্ছা, তারপরে ধরেন হ্যাঁ ভোট এবং না ভোটের প্রশ্ন যদি আনেন, তাহলে আপনি একটা যেভাবে তৈরি করেছে চালাকি করে 84 সংস্কার 30টার মধ্যে আনছে, আবার ওটাকে 4 দফা করছে। 4 দফা এমন সূক্ষ্ম ল্যাঙ্গুয়েজে কারচুপি করছে যে কারো বোঝা সম্ভব না, কেউ বোঝা সম্ভব না। এখন অনেকেই এই দেশের 80 ভাগ লোক গ্রামে বাস করে, 30 ভাগ লোক অক্ষর জ্ঞান নাই, তারা কি করে বুঝবে ভোটটা হানাপ কি করে দিবে? আর আমি সচেতন, আমি বিজ্ঞানের ছাত্র, আমি কি করে সবটার সাথে আমি একমত হব বলেন? আর 1 নম্বর হচ্ছে এটা প্রেসিডেন্টের আদেশে এটা জারি করা হয়েছে, তখন তো চিফ অ্যাডভাইজার বলেন আর রাষ্ট্রপতি কেউ তো আদেশ জারি করতেন না, এটা তো অবৈধ, এটা তো অবৈধ। আমি অবৈধ জায়গায় কেন হা ভোট দেব? আর যেহেতু সরকার আরো করছে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না, তরুণরা অনেক অনেক তরুণী জিতবে, পার্লামেন্টের সংসদ নির্বাচনে জিতবে, তারা মন্ত্রীও হতে পারে। বলেন তো এগুলোতে এই যে বললো এগুলো নিরপেক্ষতা থাকলো? তার পক্ষে তো নির্বাচন কন্ডাক্ট করাই নিরপেক্ষতা সে হারিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার তো কোর্টে ক্লিয়ার করছিল, এটাকে ইয়ে করতো, পরবর্তী পার্লামেন্ট লাগবে, এটা ঠিক আছে, কিন্তু তার তো আমির খসরু মাহমুদ একটা বক্তৃতায় বলছিলেন অনেক আগেই প্রেস ক্লাবে যে এই সরকার এখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে, এটাই ঠিক ছিল। উনি তো পক্ষপাত, উনি তো নিরপেক্ষ। আমার ধারণা যে এই হা না ভোটে এখন হা ভোট জিতলেও মানুষ ধারণা করবে এটা সরকার ম্যানিপুলেট করছে। আপনি দেখেন, আপনি এনজিও গুলো ডাকে করতেছে, বাংলাদেশ ব্যাংকে সার্কুলার দিয়ে দিচ্ছে সব ব্যাংকে যে সবাইকে যায় এটা প্রচারপত্র, এটা কি? এটা কি বলেন? সরকারের ব্যবস্থাপনায় হা ভোট হচ্ছে, এটা কেমন? অনেকে বলে জিয়াউর রহমানের সময় হয়েছে, এর সাথে। আরে তখন তো সংবিধান সাসপেন্ডেড ছিল, তখন তো পুরুষে বেটা বানাইতে পারতো, বেটারে পুরুষ ঘোষণা করতে পারতো, এগুলো করে তো লাভ নাই। আপনি এখন নিরপেক্ষ নির্বাচন হবে, এমনিতেই অভ্যুত্থানের শক্তির ভিতরে চরম বিরোধ, বড় একটা দল আওয়ামী লীগ, তাকে না হত্যা করেছেন না জীবিত রেখেছেন, অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছেন। তার ভোটাররা কি করবে? তার নাগরিক অধিকার না? আপনি প্রবাসীকে ভোট দিতে পারবেন ডাকে, আর এখানে সে জন্মগ্রহণ করে ভোটার হয়েছে, তাকে ভোট দিতে দেবেন না? সে ব্যাপারে তো এখন দেখি ধোঁয়াশা ধোঁয়াশা। আবার জাতীয় পার্টির ব্যাপারে রিট করছে সেটার আবার ইয়েতে সমন জারি করে রাখছে, ইয়েতে সমন না, ওই অনেকে কারণ দর্শনও দিতে, জবাব দিতে বলছে কোর্ট। আবার 25 তারিখে আপনারা যাবেন, কেউ কোথাও যাবেন না। যে 12 তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে, যদি ভোট হয়, তাহলে আপনারা সকলে ঘরে থাকেন, ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না। আর আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন, আমার ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, আপনাদের একটা কাজ করেন, আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না, এবং নিজেরা যে যাবেন না, এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না, এটা গণতন্ত্রের বিরোধী, এই জিনিসটা মানুষে বুঝাইতে হবে। এবার সেই ভোটে কেউ বেহেশতের টিকিট দোক, কেউ লঙ্কা কাণ্ড করুক, তাতে কোনো সমস্যা নেই, আমরা ভোট কেন্দ্রেই যাব না, কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেসার করতেছে। এই যে আজকে ডাক্তার ইনুচ্চা, সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই, রিকনসিলিয়েশন চিন্তা করতে, আর ওরা ক্ষমা চাইলে, এই বেটা তুই কে, তোর কাছে আমি ক্ষমা চাইবো কেন? তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন? বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইবি, উল্লঙ্গ হইয়া রাস্তা রাস্তায় দৌড়াবি তুই। তোদের কাজ হয়েছে এইটা। তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, সাথে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তুই ইন্ট্রিপ, তুই হারামজাদা, তুই দখলদার, ইনুচ্চা, চোর, লুচ্চা, বাটপার, তুই কিসের? তা আমার ভাই বোন যারা আছেন, যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে, না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন, বা আপনারা ওই যে হ্যাঁ ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভোট না ভোট, 12 তারিখের ভোট, এগুলো নিয়ে কথা বলেন না। একটাই কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এইটা বলেন যে আমরা কেউ ভোট দিতে যাব না, এইভাবে বলেন। এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। যদি মরতে না চান,
ভোট কেন্দ্র বয়কট করেন, এইসব কথাগুলো বলেন। কেন আমরা অমুকটা করেন তমুকটা করেন, এগুলো তো আমাদের বলার দরকার নেই, এগুলো আমাদের বলার দরকার নেই, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি, ওনারাও পোস্টার বানাইতেছেন কি, মহিলারা বাসায় থাকতে চাইলে, ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন। কেন রে বাবা, আপনি তো বলে আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করছে, তা আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন, নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন? আপনারা এগুলো বলবেন কেন? হ্যাঁ না ভোটে যাবেন কেন? এই ভোটের কথা বলবেন, একটাই বলতে পারেন যে 12 তারিখের ভোট আমরা মানি না। এখন দেখেন, আমরা ভোট বয়কটও করব না, আমরা বয়কট করিনি তো, আমরা বয়কট করিনি, টেকনিক, সব কিছুই টেকনিক। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি ভোট বয়কট করছে? না, আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও নাই, তো আমরা এটা মানি না, আমরা তো বর্জন করি না। ভোট তো আওয়ামী লীগ বর্জন করে না কখনো, আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে, সব সময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ভোট করতে পিছপা হয়নি। আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা, আওয়ামী লীগ পিছপা না, কিন্তু আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করতেই দিতেছেন না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, ব্যালেটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতেছে। তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো, সেই নির্বাচন আমরা মানি না, সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে, কোথায় কার সিল নাই, কে কে গ্রুপিং করলো, কে কে দল ভাঙাইয়া ফেললো, কে হাতে দিবে, কে নাতে দিবে, হাতে দিলে কি বরবাদি হবেন, নাতে দিলে কি সুবিধা হবেন, এগুলো আমরা বলতে যাবো না। আমরা একটা কথা আমাদের,